সৌদি আরবের কফিল প্রতিদিন রাতে আমাকে 3 বার করে লাগাতো। হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কাজ করে এবং কেনই বা তারা এত বেশি বেতন পেয়ে থাকে? সৌদি আরবে তাদের স্থানীয় বা কোথায় এবং তাদের পরিণতি কেমন হয়ে থাকে? আজকের ভিডিওতে সৌদি আরবগামী মহিলাদের গোপন কিছু তথ্য সম্পর্কে জানতে চলেছেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন শেষ, প্রবাসের লঞ্চে যাত্রীরা সবাই বসে আছে বিমানের অপেক্ষায়। গন্তব্য হচ্ছে সৌদি আরবের জেদ্দায়, তবে যাত্রী লঞ্চে অবাক করার মতো দৃশ্য চোখে পড়ল। ফ্লাইটের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী যাত্রী, আবার কিছু যাচ্ছে ওমরা পালনের জন্য এবং বাকি পুরুষেরা যাচ্ছে বিভিন্ন কাজের উদ্দেশ্যে। বিমান আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরে আমাদের কথা হলো একজন তরুণীর সাথে। বয়স মাত্র 25 হবে, বিয়ে হয়েছে প্রায় 7 বছর আগে, তবে স্বামীর সাথে সেই সংখ্যা টেকেনি। ঘরে একটি 5 বছরের সন্তান রয়েছে। জানতে চাইলাম আপনার সন্তান এখন কোথায়? সে বলল মায়ের কাছে রেখে আসছি। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? সে বলল আমি সৌদি আরবে যাচ্ছি। সৌদি আরবে গিয়ে কি কাজ করবেন? সে বলল আসলে আমি কিছু জানি না, আমাদের তেমন কিছুই বলা হয়নি। আমরা প্রায় একসাথে 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো তেমন কোনো কাজ নেই, দেখি সৌদি আরবে গিয়ে ভালো কিছু করে সন্তানের ভবিষ্যৎ করতে পারি কিনা। ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখ মুখেও খুশির ছাপ। তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায়, মাত্র 1,70,000 টাকায়। বাংলাদেশেরই কিছু পুরুষ দালালেরা সেই এয়ারপোর্ট থেকেই প্রত্যেকটা মহিলাকেই চোখে চোখে রাখছে। কিছুক্ষণ পরে এক মধ্যবয়সী মহিলার সাথে কথা হলো। তার 2টি মেয়ে সন্তান রয়েছে, স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকে। তাকেও জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? উনি বলল সৌদি যাচ্ছি। বললাম কি কাজ করবেন? উনি বলল জানি না, তবে পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। বললাম সেখানে গিয়ে যদি ভালো কোনো কাজ না পান? উনি বলল জেনে শুনে আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যে সকল মেয়েরা জেদ্দায় পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছেন। সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষের সাথে কথা হলো। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকের মুখ একেবারে কালো হয়ে যায়। তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কফিলের হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসাবাড়ির সকল কাজ শেষ করে রাতে যখন ঘুমাতে আসেন তখন কফিল এবং কফিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মহিলা এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন, যেমন ঘরে বন্দি করে রাখা, ঠিকমতো খেতে না দেওয়া, গরম খুন্তির সেক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা। আর এসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেককে বাংলাদেশি জানেন, কিন্তু কেউ সহজে মুখ খোলেন না। সৌদিতে নির্যাতিত হওয়া একজন মহিলার কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে ওঠে এবং তিনি বলেন রাত তখন গভীর, বাসার সবাই ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করেই অনুভব করলাম আমার শরীরের উপর কারো হাত দুটি ধীরে ধীরে শুয়ে যাচ্ছে আমার স্পর্শকাতর জায়গাগুলোতে। আমি কিছু বুঝে না ওঠার আগেই আমাকে জাপড়ে ধরেন। আমি চোখ খুলে দেখি এ তো আর কেউ নয়, যে বাড়িতে কাজ করি সেই বাড়িরই কর্তা। তিনি বলেন আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আসলে এখন আমি কি করব। তিনি আরো বলেন দেশে থাকতে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো, তবে বিদেশের মাটিতে এসে একল ভয়ঙ্কর প্রাণীর শিকার হলাম। যে বাড়িতে কাজ করি সেই বাড়ির কর্তায় যখন শিকারী তখন আর আবার কি করার থাকে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু পুরুষের শক্তির কাছে আমাকে হার মানতে হয়। সেই রাতে ধর্ষণের শিকার হতে হয় আমাকে। দেশে থাকতে কিছুটা আরবি আয়ত্ত করি, সেটা দিয়ে গৃহকর্ত্রীকে খুলে বলার চেষ্টা করি। সবটা শুনে গৃহকর্ত্রী উল্টা আমাকেই ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা যাতে বাইরে কেউ না জানে, যদি জানে তাহলে আমার খবর আছে। এরপর থেকে আমার অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তার দ্বারা ধর্ষণের শিকার হতে হয়। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম বিদেশের মাটিতে। বাসায় অসুস্থ বাবা মা, ভাই বোনের মধ্যে আমিই বড় মেয়ে। সেই সুবাদে পরিবারের হাল আমাকেই ধরতে হয়। পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদিতে আসি। সৌদিতে আসার 3 দিনের মাথায় ঘটে এই ঘটনা। আমাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন রুম, যে কারণে খুব সহজেই আমার কাছে আসতে পারতেন গৃহকর্তা। কোনো উপায় না পেয়ে গৃহকর্তা নির্যাতন মেনে নেই। এর কিছুদিন পর হঠাৎ একদিন গৃহকর্তার ভার্সিটি পড়ুয়া বড় ছেলে তার বাবার মতোই জাপড়ে ধরেন। এবার আমি কোনো উপায় না পেয়ে চিৎকার করি। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। এবারও আমি সবকিছু খুলে বলার চেষ্টা করি গৃহকর্ত্রীকে, কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টা আমাকেই মারতে থাকেন। হাতে পায়ে খুন্তির সেক দেন আমাকে। এর ঠিক 2 দিন পরে আবারও আমার ঘরে আসেন ভার্সিটি পড়ুয়া গৃহকর্তার সেই বড় ছেলে। এবারও তাকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করি, তখন ছেলেটি আমার উপর নির্যাতন করা শুরু করে। বাধ্য হয়ে মেনে নেই বাবা ছেলে নির্যাতন। তিনি আরো বলেন এর কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তোর আম্মুর কাছে যদি বলি বা তোর ছেলে আমার লারো থাকতেছে, তোর ছেলে আমার লারো থাকতে গেছে, যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তো আমার কি রইব। ভিউয়ার্স, সৌদিতে যেমন হাজার হাজার বাংলাদেশি মেয়েরা নির্যাতিত হচ্ছেন, আবার সেখানে অনেক মেয়েরা বাসা বাড়িতে, অফিস আদালতে ভালো অবস্থানে রয়েছেন।
এবং তারা সম্মানের সাথে কাজ করছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।